ভয়াবহ একটা অন্ধকার যুগের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেখানে অপরাধ একটি স্বাভাবিক ঘটনা মাত্র। সন্তানের হাতে মায়ের হত্যা, ডাকাতি করতে গিয়ে শিশু বাচ্চা অপহরণ, গৃহবধূকে হত্যা করে পানির ট্যাঙ্কে লুকানো, এরকম অসংখ্য অপরাধ আমাদের নিত্যদিনের ঘটনা। মাঝে মাঝে আমরা এমন কিছু জঘন্য নির্মমতার খবর শুনি যে আমাদেরকে হতভম্ব করে দেয়। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় এমন ঘটনাও কি আদতে করতে পারে। আর এইসব ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো সমাজবিজ্ঞানীরা বলবেন সুস্থ সামাজিক পরিবেশের অভাব, রাষ্ট্রবিজ্ঞানীরা বলবে সুস্থ রাজনৈতিক পরিবেশের অভাব, কিংবা সরকার বলবেন বিরোধী দলের প্রচারণা। এইসবগুলোর বাধা থেকে বেরিয়ে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণগুলো সম্পর্কে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2023 সালে দেশে 3028টি হত্যা ও 202টি ধর্ষণের অভিযোগ হয়েছে। এই সংখ্যাটার বাইরে আরও অসংখ্য অপরাধ হয়ে যাচ্ছে যা কখনো নথিবদ্ধ করা হয় না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ও দ্রুত বর্ধনশীল সমাজ কাঠামোতে অপরাধ বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক হলেও বাংলাদেশে অপরাধ বৃদ্ধির হার অস্বাভাবিক মাত্রায় পৌঁছে গেছে। আর এই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত দুর্বলতা। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অপরাধ নির্মূল করা, আর তাই রাষ্ট্র ব্যস্ত অপরাধের ঘটনা নিয়ে সে আসামি ধরে আনে শাস্তি দেয়, কিন্তু অপরাধের পেছনের কারণ কখনো দেখে না। রাষ্ট্রের কর্তারাই আবার কেউ কেউ অপরাধ দেখলে দুঃখিত না হয়ে বরং খুশি হন। একাংশ তো অবশ্যই সেই অংশ যে অংশ অপরাধ নিবারণের সাথে যুক্ত। পুলিশ কি করবে যদি চোর না থাকে? আদালত পাড়ায় যাদের সবর ও সদর্প আনাগোনা, উকিল, পেশকার, টাউট, তাদের পেশা ও ব্যবসায়ের কি হবে যদি অপরাধ দূর হয়ে যায় সমাজ থেকে? মামলা মোকদ্দমা নেই, ঘুষ উঠে গেছে, তদবির অপ্রয়োজনীয় ও কারাগার পরিণত হয়েছে অতীতের স্মৃতিতে। এমন অবস্থা মোটেই সুখকর হবে না অপরাধ দমন ও শাস্তি বিধানের দায়িত্বপ্রাপ্ত লোকদের জন্য। এরা চায় এবং চাইবে অপরাধ থাকুক, বাড়তে থাকুক, কেননা বৃদ্ধিতেই তাদের সমৃদ্ধি। স্বার্থ বড়ই কঠিন নিয়ামক। এই জন্য আমাদের কারাগারগুলো অপরাধীতে ভরে যাচ্ছে আর গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম কারাগার। তাছাড়া অপরাধীদের এখানে গৃহপালিত পশুর মতো পালা হয়, তাদের প্রতিপালক হয় খোদ মন্ত্রী মিনিস্টার নিজেরাই। এই জন্য অপরাধীর সংখ্যা জ্যামিতিক আকারে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের সদিচ্ছা ও রাজনৈতিক নেতাদের অপরাধের জিরো টলারেন্স থাকলে হয়তো অপরাধীর সংখ্যা নেমে যেত শূন্যের কোঠায়। উন্নত রাষ্ট্রের দিকে তাকালে এই চিত্রটাই ফুটে ওঠে। ইটালিতে 1990-এর দশকে সিসিলির কিছু মেয়র অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। নেদারল্যান্ডসে কয়েদির সংখ্যা কমে যাওয়ার পেছনের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শেল্টার না পাওয়া ও প্রশাসনের সদিচ্ছা। তাছাড়া রাষ্ট্রের অপরাধীদের কারাগারে পাঠানোর পেছনে 3টি যুক্তি থাকে: শাস্তি, নিবারণ ও সংশোধন। দুষ্ট ব্যক্তি অপরাধ করেছে, ধরা পড়েছে, প্রমাণ হয়েছে, সাজা পেয়েছে, এখন সে থাকবে কারাগারে। আশা করেন শাস্তি দেওয়ার ফলে অপরাধ কমবে। যে ব্যক্তি শাস্তি পেয়েছে সে আর ওই পথে যাবে না, অন্যরা দেখে শিখবে, অপরাধ করা থেকে দূরে থাকবে। আশা থাকে সংশোধনেরও। কয়েদি যখন ছাড়া পাবে তখন সে বেরিয়ে আসবে উন্নত মানুষ হিসেবে। বাস্তব ক্ষেত্রে এই জাতীয় ঘটনা ঘটে সবচেয়ে কম। জেলখানা সংশোধনের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে না, বরঞ্চ উল্টো দায়িত্ব পালন করে। কয়েদির গায়ে এমন দুর্পণীয় ছাপ মেরে দেয় যে সে যখন বেরিয়ে আসে তখন সে উন্নত নয়, অবনত হয়েই বের হয়। সমাজে সে সম্মান পাবে আশা করে না, কেউ তাকে বিশ্বাস করতে চায় না, কাজ দেয় না, ফলে আবার সে অপরাধ করে, আবার জেলে যায়, আবার নিবারণ। কারাভোগীর সংখ্যা তো শুধু বাড়ছেই। তাতে এটা প্রমাণিত হচ্ছে যে দণ্ড পেয়ে কয়েদি ভীত হচ্ছে কিংবা অন্যরা অপরাধ করতে ভয় পাচ্ছে না। অথচ নেদারল্যান্ডসে অপরাধীর সংখ্যা শূন্যের কোঠায় চলে যাওয়ায় সেখানে কারাগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। দেশটি 2013 সালে একসাথে 19টি ও 2015 সালে আরও 5টি কারাগার বন্ধ করে দেয়। অপরাধী না থাকার কারণে তারা অন্য দেশ থেকে অপরাধী আমদানি করে জেলখানা ভরার জন্য। তাহলে উন্নত রাষ্ট্রগুলো কোন জাদুর কাঠি নেড়ে তাদের অপরাধ কমিয়ে ফেলছে? তাদের সেই জাদুমন্ত্র হচ্ছে উন্নত শিক্ষা ব্যবস্থা ও নৈতিকতা, যার অভাব বাংলার মানুষের রন্ধ্রে রন্ধ্রে। উন্নত দেশগুলোতে প্রথমে শিশুদের শেখানো হয় নৈতিকতা। নৈতিকতা শিক্ষার রোল মডেল হিসেবে জাপানকে উদাহরণ হিসেবে নেওয়া যায়। সেখানে শিশুদের নিজেদের কাজ নিজে করা সহ বড়দের কাজে সাহায্য করা, ব্যক্তি স্বতন্ত্রবাদ বা শুধু নিজের জন্য নয় বরং পুরো সমাজের জন্য চিন্তা করার চর্চা করে। আর এই চর্চাটাই তাদের ভবিষ্যতে সৎ এবং নিষ্ঠাবান থাকতে সবচেয়ে বেশি কাজে লাগে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই নৈতিক শিক্ষার চিত্র সম্পূর্ণ বিপরীত। এখানে শিশুদের প্রথমে ব্যক্তি স্বতন্ত্রবাদ, যেমন ওর সাথে মেশা যাবে না, পথ শিশুদের সাথে কথা বলা যাবে না, এইসব বৈষম্যমূলক শিক্ষা দেওয়া হয়। আর এই শিক্ষাটাই তাদের ধ্বংসের পথে নিয়ে যাওয়ার প্রথম ধাপ। তাছাড়া উন্নত দেশগুলোতে অপরাধীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থায় কয়েদিদের জেলে বসিয়ে রাষ্ট্রীয় অন্ন ধ্বংস না করে
সমাজে বিভিন্ন ইতিবাচক খাতে কাজে লাগানো হয়। তাতে করে সে নিজের উপার্জন নিজে করার পাশাপাশি নিজের ভুল থেকেও শিক্ষা নিতে পারে। এছাড়াও আমাদের দেশের মানুষের ব্রেইনে একটা ধারণা গভীরভাবে লেপ্টে গেছে, তা হচ্ছে যে যত বড় অপরাধী সেই সমাজে তত বেশি পূজনীয়। বাস্তব চিত্রটা ওর ঠিক এমনই। এটার প্রমাণ খুদ আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন তার অপরাধের রোমাঞ্চকর কারণে। জেলেও গিয়েছিলেন, কিন্তু তারপরে ঘুরে বেরিয়েছিলেন মহানায়কের মতো। তার সবচেয়ে বড় অপরাধ ছিল রাষ্ট্র ক্ষমতা অপহরণ। তার জন্য তো কোনো মামলাই দায়ের করা হয়নি, শাস্তি হবে কি? রাষ্ট্র ক্ষমতা অপহরণ অপরাধ নয়, বরঞ্চ অপরাধের পকেট মারা। এই যদি হয় রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, তাহলে কে কার বিচার করে শাস্তি দেয়? বাংলাদেশের বিচার ব্যবস্থায় রয়েছে বিরাট সমস্যা। অন্য সব কিছুর মতো বিচারও পণ্যে পরিণত হয়েছে। বড় অপরাধীরা ধরা পড়ে না, ধরা পড়লেও ছাড়া পেয়ে যায় টাকার জোরে। ঘুষ দেয়, নামি দামি উকিল রাখে, জেলখানায় গেলেও ধনী অপরাধীরা ভালো থাকে। তাই আমাদের কারা সংস্কার জরুরি, আরও জরুরি সমাজ সংস্কার। সংস্কারের যে কাজ হবে তাও নয়, প্রয়োজন হচ্ছে সমাজ বিপ্লব, অর্থাৎ সেই রকম সমাজ প্রতিষ্ঠা যেখানে অন্যায় থাকবে না, বৈষম্যের অভাব ঘটবে এবং মানুষ তার মানুষত্বকে বিকশিত করে উচ্চতর সংস্কৃতি গড়ে তুলতে পারবে। শত্রুতা থাকবে না, থাকবে মৈত্রী। নির্মূল হবে অপরাধের কারণ। সমাজের এই পরিবর্তনের জন্য আবশ্যক হবে রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন আনা। রাষ্ট্রের কাজ যেহেতু অপরাধ নির্মূল করা, তাই এই অপরাধ নির্মূলের জন্য অথবা অপরাধের হার কমানোর জন্য অপরাধীকে নয়, অপরাধের কারণ খুঁজতে হবে। উন্নত বিশ্বের মতো অপরাধীকে নয়, অপরাধকে ঘৃণার সংস্কৃতি ধারণ করতে হবে। তাহলে অপরাধের হার কমানো সম্ভব।